মহাকুম্ভে যে মৌনী অমাবস্যা, সেই মৌনী অমাবস্যায় কোটি কোটি মানুষ আসবে, স্নান করবে, এটা কিন্তু সকলে জানা ছিল। কারণ এই সরকার ঘটা করে বলছে 40 কোটি 50 কোটি মানুষের স্নানের ব্যবস্থা করেছি, কিন্তু সেখানে প্রশাসনের গাফিলতিতে আজকে এতগুলো তীর্থযাত্রীর মৃত্যু হলো, যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মহাকুম্ভের মহাস্নানে মহাপুণ্য অর্জনের জন্য পাড়ি দিয়েছিল ত্রিবেণী সঙ্গমে। সেখানকার যে সরকার, সেই সরকারের লক্ষ্য ছিল আস্থা, তার সঙ্গে অর্থ ব্যবস্থা। তার প্রথম দিন থেকে তারা বলছে 2 লাখ কোটি টাকার এখানে মার্কেট তৈরি করে ফেলেছি আমরা। তো সেই ভক্তির পরিবর্তে যদি অর্থ কামাই করার উদ্দেশ্য হয়, তাহলে সেখানে তীর্থযাত্রীদের প্রতি অবহেলা, উদাসীনতা হয়েছে। এই কথা বলার জন্য নতুন করে কোনো বিতর্কের প্রয়োজন হয় না, এবং এর দায় সম্পূর্ণ হবে উত্তরপ্রদেশ সরকারের। 2-4টে পুলিশ অফিসারকে বরখাস্ত করে এই দায় ঝেড়ে ফেলা যাবে না। এত হাজার হাজার কোটি টাকা খরচ করার পরেও এই কুম্ভ স্নানে কেন তীর্থযাত্রীদের সুরক্ষিত করা গেল না? আজকে এটা সকলের কাছে প্রশ্ন। কেউ বলতে পারে যে অত সালে ওখানে হয়েছে, তত সালে সেখানে হয়েছে, কখনো হরিদ্বারে হয়েছে, কখনো নাসিকে হয়েছে। ওসব গল্প ছাড়ুন। তখন এত সিসিটিভি ছিল না, এত এই হাজার হাজার কোটি টাকার ব্যবস্থা ছিল না, এত তথ্যের আদান প্রদান ছিল না। তা তখনকার ঘটনার সঙ্গে এখনকার ঘটনা মিলিয়ে নিজেদের দোষ হালকা করার, দায় দায়িত্ব ঝেড়ে ফেলার চেষ্টা ভারতবর্ষের মানুষ বরদাস্ত করবে না। দেখুন, এইসব দাবি দেওয়ার মধ্যে দিয়ে কে কার বাজি মারবে, এটার মধ্যে আমি যেতে চাইছি না। গঙ্গাসাগর মানে সাগরে স্নান, আর এখানটায় নদীতে স্নান। গঙ্গাসাগরে 1 থেকে 1.25 কোটি, এখানে এক এক দিনে 6 কোটি 7 কোটি। তো এই ধরনের তুলনা করে আমি দক্ষ তুমি অদক্ষ, এটা না করে কমসে কম দুঃখ প্রকাশ তো করুন। কোথায় দোষ ত্রুটি সেগুলো তো জানুন। কমসে কম এখনো তো কুম্ভের অনেকদিন বাকি আছে। আগামী দিনে যদি কুম্ভতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য বিজেপি পার্টির সঙ্গে কথা বলে, আপনার সঙ্গে তো ভালো সম্পর্ক আছে, বিজেপি পার্টির সঙ্গে কথা বলে আপনি সেখানে আউটসোর্সিং করুন, কন্ট্রাক্ট নিয়ে নিন যে আমি ভাই আগামী দিনের কুম্ভের যে কটা দিন বাকি আছে আমি সুন্দরভাবে চালিয়ে দেবো, আমার অভিজ্ঞতা আছে, আমি সাগর মেলায় পরীক্ষায় পাশ করেছি। বিজেপির সঙ্গে কথা বলুন, আপনার সঙ্গে সবসময় কথা হচ্ছে, ইডি সিবিআই নিয়ে কথা হচ্ছে, কুম্ভ নিয়ে কথা বলুন। আপনি বলে চলে যান এখান থেকে, সেখানটায় যে আমি সাগর মেলায় পাশ করেছি, কুম্ভ মেলাতে পাশ করবো। দেখুন, এখানে বড় বড় সংস্থা যেগুলো ওষুধ সাপ্লাই দেয়, স্যালাইন সাপ্লাই দেয়, সেগুলো অন্যান্য রাজ্যে ব্যান্ড হয়ে যায়, কিন্তু এই রাজ্যে টাকা কড়ি খাইয়ে তাদেরকে সুযোগ দেওয়া হয়। কাকে টাকা খাওয়ায়? তৃণমূলের সরকারকে, বড় বড় নেতা মন্ত্রীদের। আমি আগের দিনে বলেছি, আজও বলছি, পশ্চিমবঙ্গের 3টে দপ্তরকে আমি দেখতে পাচ্ছি সব থেকে বেশি করাপ্টেড দপ্তর, সব থেকে বেশি স্বৈরাচারী দপ্তর। তার মধ্যে একটা ভূমি রাজস্ব দপ্তর, সারা পশ্চিমবঙ্গে জমি লুট হচ্ছে। আরেকটা স্বাস্থ্য দপ্তর, ওটা স্বাস্থ্য ব্যবস্থাকে লুট করছে। আরেকটা পুলিশের দপ্তর, যারা আইন শৃঙ্খলার 12টা বাজিয়ে এই বাংলাকে নৈরাজ্যের পথে নিয়ে যাচ্ছে। ঘটনা হলো এই 3টে দপ্তরের মালিক কিন্তু একজনই ব্যক্তি, তার নাম মমতা ব্যানার্জি। ঘটনাচক্রে তিনি বাংলার মুখ্যমন্ত্রীও বটে। না, হয় না, খুবই কম হয়, কারণ ডাক্তাররা মনে করলেই তো করতে পারে না। এটাই তো বাংলায় আমরা দেখতে পাচ্ছি। শুধু এখানে নয়, এ বাংলায় যারা পয়সা দিয়ে চিকিৎসা করাতে পারে, যাদের মোটামুটি চিকিৎসা খরচ করার মতন ক্ষমতা আছে, আর্থিক ক্ষমতা, তারা পারতপক্ষে বাংলাতেই চিকিৎসা করতে চায় না। লক্ষ্য করে দেখবেন, তারা পারতপক্ষে বাংলাতে চিকিৎসা করতে চায় না। যাদের চিকিৎসা করার মতন ন্যূনতম আর্থিক ক্ষমতা আছে,
তারা সবাই চলে যায় দক্ষিণ ভারত, বোম্বে, দিল্লি। কারণ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য আজকে ভেঙে চুরমার হয়ে গেছে। এখানে হাসপাতালে জীবিত অবস্থায় যায়, হাসপাতাল থেকে মৃত অবস্থায় ফেরত আসবে কিনা তা নিয়ে সংশয় পরিবারের লোকের বেড়ে যায়। এটা আমাদের হাসপাতাল। আগে কি হতো, মানুষ অসুস্থ অবস্থায় হাসপাতালে যাচ্ছে, সবাই আশা করতো সুস্থ অবস্থায় ফিরে আসবে। এখন মানুষ সুস্থ অবস্থায় যদি হাসপাতালে যায় তবুও মনে হয় তার অসুস্থ অবস্থায় তাকে ফিরে আসতে হবে। কারণ স্যালাইনে ভেজাল, ওষুধে ভেজাল, কোথায় যাবেন আপনারা? দালাল রাজ। সেই জন্য বড় বড় নেতাদেরকে ধরে কেউ বাঁচার চেষ্টা করছে। কোনো নেতার দয়া হলে ভর্তি হয়, দয়া না হলে ভর্তি হয় না। সেখানে দালালদের মাধ্যমে ভর্তি হয়। কোন হসপিটাল আছে পশ্চিমবঙ্গে বলুন যেখানে বিনা দালাল রাজে কোনো পেশেন্টের চিকিৎসার সুযোগ পাওয়া যায়? বলুন। মাদক আসক্তর কথা জানতে চেয়ে প্রশ্ন করেছিলেন লোকসভায়। উত্তরে জানা গিয়েছে এই রাজ্যের সব থেকে গাঁজার শক্তের সংখ্যা বেশি। মাদক আসক্তি বৃদ্ধি রুখতে কি ব্যর্থ প্রশাসন? দেখুন, এখানে গাঁজার বৃদ্ধি হচ্ছে কেন? গাঁজা বেচে দাম পাওয়া যায়, এমনি ফসল বেচে দাম পাওয়া যায় না, সুযোগ পেলে গাঁজা চাষ করা হয়। এ বাংলায় গাঁজা চাষ সব জেলাতে আছে। এই জন্যই আছে যে এখানে পুলিশকে, কাস্টমসকে পয়সা করে খাইয়ে গাঁজা চাষ করা যায়। আর গাঁজা চাষে লাভ বেশি। সাধারণ ফসলের যে মূল্য তার থেকে গাঁজার মূল্য বেশি। বাংলায় বেকার বেশি। বেকার মানে তাদেরকে সময় কাটানোর জন্য হয় মদ না হয় গাঁজার এদের প্রতি আসক্তি তৈরি করা হচ্ছে। বাংলার বেকার যুবকদের আসক্ত করা হচ্ছে মাদক দ্রব্যে, মদে, গাঁজাতে। তাই এখানে এই সমস্ত কারবার বেশি, এদের চাষ বেশি, এদের ফলন বেশি করে মদত দেওয়া হয়। নদিয়ার হরিণঘাটার পর খাস কলকাতা যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো করতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদ নেতা সাব্বির আলীর বিরুদ্ধে। ছাত্রের একাধিকের অভিযোগ, দায়ের চালুমাটি থানায়। কিভাবে এই কাজে? দেখুন, আমি একটু আগেই বললাম যে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি দিনের পর দিন খারাপ হচ্ছে। এগুলো তো কোনোদিন শুনিনি যে স্কুলে পুজো করতে কোথাও বাধা দেওয়া হয়। এই প্রথম শুনছি। নিশ্চয়ই এসবের পিছনে কোনো সাম্প্রদায়িক মানসিকতা কাজ করছে। নাহলে স্কুলে যেখানে সরস্বতী পুজো হয়, ছাত্রছাত্রীরা যেখানে করে, সব ধর্ম বর্ণের মানুষরা মিলে করে, বাচ্চাদের তাদের আনন্দ করা দরকার। তারা যতটা না ধর্ম করে তার থেকে বেশি আনন্দ করে সরস্বতী পুজোকে কেন্দ্র করে। আমরা এখানটায় মনে করি বিশ্বমা পুজো করি, সব শ্রমিক সেখানটা অংশগ্রহণ করে, সেটা শ্রমিকদের পুজো। সরস্বতী পুজো সবাই অংশগ্রহণ করে, সেটা ছাত্রছাত্রীদের পুজো। এইভাবে আমরা এখানটা দেখে এসে সরস্বতী পুজো। এখন নতুন নতুন নমুনা পেশ হচ্ছে, কিন্তু এইগুলোর মধ্য দিয়ে একটা সাম্প্রদায়িক বিভাজনের একটা বিষাক্ত গন্ধ আমি পাচ্ছি।